গল্পের নাম সম্মান। লেখিকা মুনমুন রায়। লজ্জা করে না এই বয়সে এইসব নোংরামি করতে? আমাদের কথা একবারও মনে পড়লো না তোমার? তোমার ঘরে ছেলে, ছেলের বউ, নাতি নাতনি রয়েছে, তারপরেও এই ধরনের নোংরামি করার সাহস হয় কি করে? পার্বতীর দিকে হিংস্রভাবে তাকিয়ে চিৎকার করে কথাগুলো বলল মানিক। পার্বতী অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের মুখের দিকে। কতটা ঘেন্না হলে, কতটা মনের মধ্যে জমানো রাগ থাকলে কোনো ছেলে এই ভাষায় মাকে আক্রমণ করতে পারে? মানিকের বউ পার্বতী ছোট পুত্রবধূ বিউটি পার্লারে কাজ করে। মানিকের পাশে দাঁড়িয়েই চুল আঁচড়াচ্ছিল আর চোখে শাশুড়িকে দেখে নিচ্ছিল। মায়ের প্রতি তার স্বামীর এই বাক্যবাণে যে সে খুশি, সেটা তার চোখেই লেখা রয়েছে। পার্বতী 16 বছরের নাতিও প্রচণ্ড রাগ নিয়ে তাকিয়ে আছে ঠাকুরমার দিকে। ভাবটা এমন যেন কাউকে খুন করে ধরা পড়েছে ঠাকুরমা। পার্বতীর মনের ভেতরে এই অপমানের আর যন্ত্রণার ঝড় থামলেও কিছু একটা উত্তর দিতে পারবে মানিককে, এটাই ভাবছে মনে মনে। ঠিক তখনই মানিক আবার বলে উঠল, তোমার জন্য পাড়ায় বের হতে পারছি না। সবাই বলছে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোর মায়ের। টাকার জন্য ওই বাড়িতে রান্নার কাজ করছে তোর মা। তোদের কি টাকাটাই সব? মান সম্মান বলে কিছু নেই? এতক্ষণে কিছুটা ধাতস্থ হতে পেরেছে পার্বতী। এই সংসারে তার জন্য লড়াই করার কেউ নেই। তাই মনে মনে গুছিয়ে নিয়ে ছেলের দিকে তাকিয়ে পার্বতী বলল, তোরা কি আমাকে রান্নার কাজটা ছেড়ে দিতে বলছিস? সঙ্গে সঙ্গে মানিক বলল, কাজ তোমাকে কেউ ছাড়তে বলেনি, কিন্তু বাড়াবাড়ি আর নোংরামিটা বন্ধ করো। বুড়ো যেখানে যাচ্ছে তোমাকে নিয়ে যাচ্ছে কেন? মন্দিরে পুজো দিতে যাবে, সেখানেও সঙ্গে তুমি যাচ্ছ। তুমি তো ওই বাড়িতে রান্নার কাজ করতে যাও, রান্না করে বাড়ি চলে আসবে। গেল খতম। এত কিসের পীড়িত তোমার? সেদিন গাড়ি করে বুড়োর সঙ্গে রেস্টুরেন্টে খেতে গেলে কোন লজ্জায়? এবার পাঠককে পার্বতীর তরফের গল্পটা একটু বলে নিই। শ্যামল সরকারের বাড়িতে রান্নার কাজ করে পার্বতী। শ্যামল সরকারের 2 ছেলেই বাইরে থাকে। অত বড় বাড়িতে 80 বছরের বুড়ো একাই থাকে। এই বাড়িতে পার্বতী রান্নার কাজ করে। 1 মাস আগে ঠিক কাজের মেয়েটার বিয়ে হয়ে গেছে। সে কাজ ছেড়ে দিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। তারপর থেকে এই বাড়িতে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এই সব কিছুই পার্বতী করে এই শ্যামল সরকারের বাড়িতে। 8,000 টাকা থেকে মাইনে এখন হয়েছে 12,000 টাকা। সকাল 8টায় সরকার বাড়িতে ঢুকতে হয় পার্বতীকে। একেবারে রাত্রের রান্না সেরে বেরিয়ে আসতে হয়। এইভাবেই চলছিল। অন্যান্য বাড়ির সব রান্নার কাজগুলো ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে শ্যামল সরকারের বাড়ির কাজই করে যাচ্ছিল পার্বতী। গণ্ডগোল শুরু হলো শ্যামল সরকার অসুস্থ হতেই। জ্বর আর ছাড়ছে না, আসছে যাচ্ছে। ডাক্তার এসে দেখে গিয়ে ওষুধ দিয়ে গেছে। আশপাশে আত্মীয় স্বজন এখানে কেউ নেই ভদ্রলোকের। অনেক চেষ্টা করেও আয়া সেন্টার থেকে রাতে থাকার জন্য কোনো আয়া পাওয়া গেল না। বিদেশ থেকে ছেলেরা ফোন করে পার্বতীকে অনুরোধ করলো একটু ম্যানেজ করে নেওয়ার জন্য। শ্যামল সরকারও পার্বতীকে এই বাড়িতেই থেকে যাওয়ার জন্য প্রস্তাব দিল। গত 1 মাস ধরে এই বাড়িতেই থাকছে পার্বতী, এবং এখন সে বুঝতে পারছে কোনো একটা মানুষ না থাকলে এই বৃদ্ধ মানুষটার খুবই বিপদে পড়বে। পরশু দিনের আগের দিন জ্বর একটু কমলে শ্যামল সরকার নিজেই বলল, অনেক দিনই বাইরে বেরোই না, তাই ডাক্তারের কাছে গিয়ে চেক আপটা করাবো। একটু বেরোনো হবে আর টুকটাক বাজার করে নিয়ে আসাও হবে। ডাক্তারখানা থেকে ফেরার সময় শ্যামল সরকার গাড়িতেই বসে পার্বতীকে বলল, 2 সপ্তাহ ধরে আমার জন্য যা করলে, পরম আত্মীয়রা এমনটা করে না। চলো, তোমাকে আজ খাওয়াবো। আমি খাবো না, হজম করতে পারি না আজকাল। তুমি খাবে, আমি দেখব। দোষের মধ্যে এই কাজটা করেছে পার্বতী। সেদিন শ্যামল সরকারের সঙ্গে রেস্টুরেন্টে খেতে গেছে। আসলে 5 বছর ধরে এই বাড়িতে কাজ করছে পার্বতী। একটা অধিকার যে জন্মে গেছে এ ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু এর মধ্যে কোনো কালিমা নেই। দেশের রাজনীতি নিয়ে আলোচনা, ছেলে মেয়েদের বিশৃঙ্খল হওয়া নিয়ে আলোচনা, অতীতের কথা নিয়ে আলোচনা, এই সব আলোচনা করার একমাত্র সঙ্গী হলো শ্যামল সরকার। পার্বতী ক্লাস 9-এর পরে আর পড়াশোনা করেনি। সংসারের জাঁতাকলে ঢুকে গিয়ে হাজারো ব্যস্ততার মধ্যে খবরের কাগজ পড়ার নেশাটা ছাড়তে পারেনি পার্বতী। দেশের খবর জানতে পড়তে ভালোবাসে পার্বতী। শ্যামল সরকার মজা করে বলে, কে বলবে তুমি মাধ্যমিক পাশ করনি? তোমার সঙ্গে রাজনীতি নিয়ে গল্প করতে করতে বিশ্বাসই হয় না যে তোমার পড়াশোনা এত কম। বিকেলের চা, সকালের চা শ্যামল সরকারের সঙ্গে একসাথে খেতে খেতে যেন মনের মতন একটা বন্ধু খুঁজে পেয়েছে পার্বতী। এটা কাউকে না বললে
নিজের কাছে স্বীকার না করেও উপায় নেই। এই বন্ধুত্ব গত 1 মাসে আরও বেড়েছে, কিন্তু এতে অবশ্যই কোনো নোংরামি নেই। শ্যামল সরকারের মতন ভদ্র বিনয়ী মানুষ দুটো নেই। এই 12,000 টাকা পুরোটাই পার্বতী তার ছেলের সংসারে দিয়ে দেয়। তার তো খাবার খরচা নেই, সে তো 3 বেলা শ্যামল সরকারের বাড়িতেই খায়। তাছাড়া পুজোয়, কালী পুজোয় সবেতে ছাপা শাড়ি। বেতনের পুরো টাকা ছেলে সংসারে দিয়ে তাদেরই সাহায্য করে পার্বতী। রাজমিস্ত্রির কাজে হেল্পারের কাজ করে পার্বতীর ছেলে মানিক। যা পায় তার বেশিরভাগটাই মদ খেয়ে উড়িয়ে দেয়। মানিকের বউ বিউটি পার্লার থেকে যা রোজগার করে তার 1 পয়সাও এই সংসারে দেয় না। ছেলের মাস্টারের পড়া, সংসারের খরচ সব এই 12,000 টাকাতেই হয়। মাসের শেষে টাকায় টান পড়লে পার্বতীর কাছেই হাত পাতে মানিকের বউ। তখন পার্বতী আবার শ্যামল সরকারের কাছ থেকে অ্যাডভান্স চেয়ে নিয়ে ছেলে সংসারের ঘাটতি মেটায়। এর কোনো কিছুতেই পার্বতীর কোনো আপত্তি ছিল না। এ তো তারই সংসার, সংসারের নিয়মেই পার্বতীকে ছেলের পাশে দাঁড়াতেই হবে। কিন্তু আজ যে কথাগুলো শ্যামল সরকারকে নিয়ে বলল মানিক, তাতে এই পার্বতীর সমস্ত শরীর মন কলুষিত হয়ে উঠেছে। 50 বছর বয়সে পৌঁছে ছেলের মুখে যদি এই ধরনের কথা শুনতে হয়, তাহলে তো মা হয়ে সে কিছুই করতে পারেনি। না নিজের জীবন সাজাতে পেরেছে একজন মেয়ে হয়ে, না ছেলেকে মানুষ করতে পেরেছে মা হয়ে। পার্বতীর মনে হচ্ছিল তার দম আটকে আসছে বুকের মধ্যে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এই ঘরে। অপমান যেন আগুনের মতন গুঁড়িয়ে দিচ্ছে সমস্ত অন্তরাত্মা। শ্যামল সরকার আজ একটু ভালো আছে বলে দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়িতে এসেছিল পার্বতী। ভেবেছিল বিকেলে আবার ফিরে যাবে, কিন্তু আজ আর বিকেলে শ্যামল সরকারের বাড়ির দিকে পা বাড়ালো না। সারা সন্ধ্যা চুপচাপ শুয়ে রইল নিজের ছোট্ট চৌকিতে। এইভাবে রাত 10টা বেজে গেল। পার্বতী টের পেল রান্নাঘরে খাওয়া দাওয়া চলছে, কিন্তু তার ছেলে মানিক, তার পুত্রবধূ এবং 16 বছরের নাতি কেউ পার্বতীকে খেতে ডাকলো না। ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে পার্বতীকে, আজ আর খিদেও পেল না পার্বতীর। সকালে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল পার্বতী। সরকার বাড়ির চাবি তার কাছেই থাকে। বৃদ্ধ শ্যামল সরকার জানতেও পারে না পার্বতী কখন আসে এ বাড়িতে। আজও জানতে পারল না। এই বাড়িতে ঢুকে সোজা রান্নাঘরে গিয়ে নিজের মতন 1 কাপ চা করে নিয়ে বারান্দায় এসে মেঝেতে বসলো পার্বতী। তারপর চুপ করে বসে রইল অনেকক্ষণ। মনের মধ্যে হাজারো চিন্তা। সকাল 8:30 নাগাদ শ্যামল সরকার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তিনি যখন বারান্দার ইজি চেয়ারে এসে বসলেন, তখন তার হাতে চায়ের কাপ ধরিয়ে খানিকটা দূরে মেঝেতেই বসলো পার্বতী। তারপর ধীরে ধীরে গতকাল ছেলের সঙ্গে ঘটে যাওয়া সব কথাই গুছিয়ে বলল শ্যামল সরকারকে। বলতে খারাপ লাগলেও সবটাই বলতে পারল পার্বতী। শেষে বলল, দাদা, আমি আর কাজ করতে পারবো না। আমি জানি আপনার একা সব কিছু সামলাতে কষ্ট হবে, কিন্তু কি করি বলুন তো? ছেলের কাছে এত অপমান কি সহ্য হয়? আপনাকে আমি অন্য লোক জোগাড় করে দেওয়ার চেষ্টা করব। খালি চায়ের কাপ মেঝেতে নামিয়ে রেখে শ্যামল সরকার এবার বলল, আমার কাছে এই পাড়ার ছেলেরা এসেছিল। আমি তোমাকে কিছু জানাইনি। তোমার ছেলে পাড়ার ক্লাবে গিয়ে আমার আর তোমার নামে অশালীন কথা বলেছে। শ্যামল সরকার কথা শেষ করতে পারল না, তার আগে চিৎকার করে উঠল পার্বতী। কি বলছেন দাদা? ছি ছি। পার্বতীকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে শ্যামল সরকার বলল, শোনো শোনো, আমি এসব কথা গায়ে মাখিনি। তোমার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। তোমার ছেলে পরিণত মনস্ক, তার যা ইচ্ছে হচ্ছে সে বলছে। তুমি ভাবো তুমি কি করে বাকি জীবনটা ভালো থাকবে? যে মাকে এইভাবে অপমান করতে পারে তার সঙ্গে অ্যাডজাস্ট করে থাকবে, নাকি সুস্থভাবে সম্মান নিয়ে আমার সংসারে কাজ করে এই বাড়িতেই থাকবে? শ্যামল সরকার চুপ করল। হয়তো পার্বতীর উত্তরের অপেক্ষায় আছে। পার্বতী এবার বলল, দাদা, আপনি আমার কষ্ট দেখে দয়া করছেন, তাই আপনার বাড়িতে আমাকে থাকতে বলছেন। শ্যামল সরকার বলল, আমাকে দেখেও লোকে দয়া করে। আমার 2 ছেলে বিদেশে, কলকাতায় এলেও আমার বাড়িতে ওঠে না, শ্বশুর বাড়িতে ওঠে। আর যদি আমি মরে যাই, কাল এই বাড়ির দখল নিতে আসবে তারা। আমি কিভাবে বেঁচে আছি তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি ভালো থাকতে চাই, ভালো থাকার অধিকার আমার আছে। তুমি আমাকে ভালো রাখতে পারো। তুমি থাকলে আমি একা হই না, আমার মনোকষ্ট কমে, আমি নিশ্চিন্ত হই। অন্তত অসুস্থ হলে আমাকে দেখার একটা লোক আছে এটা ভেবে। তাই প্রস্তাবটা দিলাম তোমাকে, আমার নিজের কথা ভেবেই। যদি এই বাড়িতে থাকতে চাও থেকে যাও, ফিরে যেতে হবে না ছেলের সংসারে।
পার্বতী বলল, কিন্তু দাদা, যদি এটা নিয়ে পাড়ার ছেলেরা আপনার কাছে আসে? আমার ছেলে আবার চিৎকার চেঁচামেচি করে। হাসলো শ্যামল, বলল, দেখো, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, তোমাকে এই বাড়িতে থাকতে বলবো। এবার তোমার ইচ্ছা। যদি মানুষ খুব নোংরা কথাই বলে, তাহলে আরও একটা প্রস্তাব দিচ্ছি। তুমি চাইলে আমরা বিয়েও করে নিতে পারি। লিগাল সম্পর্ক আমাদের সমাজ মেনে নেয়। আমার কোনো কিছুতে আপত্তি নেই এ বাড়িতে আমার সঙ্গে থাকতে, মানে আমার কাজের হেল্পার হয়ে থাকতে তোমার যদি অসুবিধা হয়, তাহলে আমি তোমাকে সামাজিক সম্মান দিতে রাজি আছি। এর মধ্যে কোনো ভালোবাসাবাসির বা অন্য কিছু ভেবো না। শুধু ভেবে নাও, আমাদের দুজনের প্রয়োজনে আমাদের একসাথে থাকতে হবে। তাই একটা কাগজ তৈরি করে রাখছি। ভেবে দেখো, বাকি জীবনটা সসম্মানে থাকতে পারবে। উঠে দাঁড়িয়ে পড়ল পার্বতী, বলল, আমার জন্য আপনি কেন অসম্মান ঘাড়ে নেবেন দাদা? সেটা হতে দেব না। আপনি আপনার সম্মান নিয়ে থাকুন। আমি চললাম। ভালো লোক পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বাড়িতে ফিরে এলো পার্বতী। নিজে চৌকিতে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। কাল গিয়ে ময়নার সঙ্গে একবার কথা বলতে হবে, যদি সে শ্যামল সরকারের বাড়িতে কাজ করতে রাজি হয়। হঠাৎ কানে এলো মানিকের বউ পার্বতীকে শুনিয়ে শুনিয়ে বলল, এমন পুরকি দিয়েছ, বুড়ো সব রস চটকে গেছে। নায়িকা বাড়ি ফিরে এসেছে সাত তাড়াতাড়ি, নায়ক তাড়িয়ে দিয়েছে ঘাড় ধাক্কা দিয়ে। নাও, এবার ঠেলা সামলাও, আর কাজ পাবে না কোথাও। ওই দত্তবাড়ির কাজটা ভালো ছিল, 5,000 টাকার কাজ, তা না 12,000 টাকার কাজ ধরতে গেছে। ঠিক এই সময় পাশের ঘর থেকে ছেলে বলে উঠল, ক্লাবের ছেলেরা বলেছে পাড়ায় থাকতে গেলে এইসব করলে ঘাড় মটকে দেবে। তোমার পার্লারের দিদির বাড়িতে একটা রান্নার লোক চাইছিল না, ওখানে নিয়ে যাও। দুটো বাড়িতে কাজ করলেই 10,000 টাকা উঠে আসবে। মানিকের বউ বলল, দেখি কালকে গিয়ে বলবো দিদিকে। রান্না ছাড়া তো কোনো গুণ নেই, না হলে তো আমার পার্লারে নিয়ে যেতাম, ওখানে তো একজন লাগবে। শ্যামল সরকারের প্রস্তাবে না করে চলে এসেছিল পার্বতী। আচমকাই উঠে দাঁড়িয়ে পড়ল। ভাগ্যিস ময়নার কাছে আগে যায়নি। বড় বড় পা ফেলে এগিয়ে গেল আলমারির কাছে। তারপরে একটা বড় পুরনো কিট ব্যাগ বের করে নিজে 3-4টে কাপড় বের করতে করতে গলা তুলে বলল, মানিক শোন, আমি এখন থেকে শ্যামল সরকারের বাড়িতেই থাকবো। সামনের মাস থেকে তোদের এই সংসারে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর একটা কথা, এই বাড়িটা আমার নামে। এই বাড়িটাও আমি বিক্রি করে দেব। কথা বলেছি একজনের সাথে, 1 মাস সময় দিলাম, এই বাড়ি ছেড়ে কোথায় থাকবি ব্যবস্থা কর। কথাগুলো বলে দরজার দিকে তাকিয়ে দেখলো মানিকের বউ আর 16 বছরের নাতি তাকিয়ে আছে তার দিকে। এদের কাছ থেকে শেখা কিভাবে মানুষকে তাচ্ছিল্য অবহেলা করতে হয়। ঠিক যেভাবেই এদের সামনে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো পার্বতী। বাড়ি বিক্রির কথাটা এই মুহূর্তেই মাথায় এসেছে। কারোর সঙ্গে কথা হয়নি, কিন্তু এই মিথ্যে কথাটা বলার সময় একটা তৃপ্তি, একটা শান্তি অনুভব করেছে পার্বতী। আজ নিজের সম্মান নিজেই বাঁচাতে পেরেছে পার্বতী। আগামী দিনে কি হবে সে জানে না, কিন্তু এখনকার মতন জিতে গেছে সে। মনে মনে জেতার আনন্দ উপভোগ করতে করতে পার্বতী এগিয়ে চলল শ্যামল সরকারের বাড়ির দিকে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।